হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করব পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি ও পরিমাপ। এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো জেনে নেই। এই চ্যাপ্টারে আমরা খুঁটিনাটি সব এই ব্যাখ্যা, বিগত সালের প্রশ্ন, সূত্রাবলী ও সৃজনশীল প্রশ্নের সমাধান পড়ব। প্রথমেই শুরু করছি যে পদার্থবিজ্ঞান কি তা নিয়ে। পদার্থবিজ্ঞান হচ্ছে কি, যে পদার্থ ও শক্তি নিয়ে যে বিষয়ে আলোচনা করে বা যে বিজ্ঞান আলোচনা করে। পদার্থবিজ্ঞানের পরিসর কতটুকু বা পদার্থবিজ্ঞান কি কি জিনিস নিয়ে আলোচনা করে। পদার্থবিজ্ঞান মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল আর আধুনিক। ক্লাসিক্যাল বলতে বোঝায় কি, যে এগুলো জেনারেল একটা থিওরি। যেমন বলবিজ্ঞানে আছে কি গতি, বল, এগুলো। তারপর আছে কি যে তাপ ও তাপগতি বিজ্ঞান, তারপর শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, বিদ্যুৎ ও চৌম্বক বিজ্ঞান, সবগুলোই ক্লাসিক্যাল বা শুরু থেকেই পদার্থবিজ্ঞানের শুরু থেকেই সেগুলো চলে আসছে। আর আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে আছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয় পদার্থবিজ্ঞান, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পার্টিকেল পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞানের বিষয়গুলো আবার দুইটা থিওরির উপর ভিত্তি করে তৈরি। এই দুইটা থিওরি হচ্ছে কোয়ান্টাম বলবিজ্ঞান ও আপেক্ষিক তত্ত্ব। এখন আসো আমরা পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করি। পদার্থবিজ্ঞান শুরু থেকে কিভাবে আধুনিকতর হলো, বিজ্ঞানীরা কি কি কাজ করার মাধ্যমে তা ক্রমবিকাশ ঘটেছে, সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই বিজ্ঞানী থেলিস সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী দেন এবং লোডস্টোনের চৌম্বক ধর্ম নিয়ে আলোচনা করেন। তারপর বিজ্ঞানী পিথাগোরাস জ্যামিতিক উপপাদ্য, বিখ্যাত উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজ এর উপর অঙ্কিত বর্গ তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ দ্বয়ের সমষ্টি সমান, এই সূত্র দেন। তারপর তিনি কম্পমান তার নিয়েও আলোচনা করেন। তারপর বিজ্ঞানী ডেমোক্রিটাস পদার্থের অবিভাজ্য একক অ্যাটম বা পরমাণু নিয়ে আলোচনা করেন। বিজ্ঞানী আরিস্তারাকাস সূর্যকেন্দ্রিক সৌরজগৎ নিয়ে আলোচনা করে। আর্কিমিডিস লিবারের নীতি দেন। তরলে নিমজ্জিত বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল এবং তা থেকে কিভাবে ধাতুর ভেজাল নির্ণয় করতে হয় তা ব্যাখ্যা করেন। গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রবর্তী করে কিভাবে আগুন জ্বালানো যায় সেটাও তিনি ব্যাখ্যা করেন। বিজ্ঞানী ইরাটোস্থিনিস পৃথিবীর ব্যাসার্ধ দেন। তারপর আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন ভারতের। আল-খোয়ারিজমি আল-জাবরির বইয়ে প্রথম অ্যালজেব্রার আবির্ভাব ঘটান। ইবনে আল-হাইয়াম আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয় তাকে। টলেমি বস্তুর দেখার জন্য চোখ নিচে আলো পাঠায় এই ধারণা দেন। আর বিজ্ঞানী আল-হাজেন তা বিপরীতটা বলেন। তিনি বলেন যে আমাদের চোখে আলো আসে, তাই আমরা বস্তু দেখি। আল-মাসুদি প্রকৃতির ইতিহাস সম্পর্কে এনসাইক্লোপিডিয়া দেন। বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় যে তার এই ভিত্তিতে, তার কথার ভিত্তিতে। শেন কু কম্পাস দিয়ে দিক নির্ধারণ করেন। রজার বেকন প্রথম পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতি দেন। লিওনার্দো দা ভিঞ্চি একজন চিত্রকার হওয়া সত্ত্বেও তিনি উড়োজাহাজের মডেল দেন। জার্মান বিজ্ঞানী স্নেল আলোর প্রতিসরণের সূত্র দেন। বিজ্ঞানী হাইগেন দোলকীয় গতি
ঘড়ির যান্ত্রিক গতি, আলোক তরঙ্গ তত্ত্ব দেন। রবার্ট হুক পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, রবার্ট বয়েল বিভিন্ন চাপের গ্যাসের ধর্ম, ভন গুয়েরিক বায়ু পাম্প আবিষ্কার করেন। রুমার আলোর বেগ বের করেন। তিনি বৃহস্পতির একটি উপগ্রহ পর্যবেক্ষণ করে আলোর বেগ নির্ণয় করেন। বিজ্ঞানী কোপার্নিকাস সৌরজগৎ তত্ত্ব দেন। কেপলার বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন সৌরজগতের। তো এ বিষয়ে তিনি 3টি সূত্র দেন। তার গুরু টাইকো ব্রাহে। এখন আসি বিজ্ঞানের উত্থান পর্ব। ইতালির বিজ্ঞানী গ্যালিলিও প্রথম বৈজ্ঞানিক ধারা, সরণ, গতি, ত্বরণ ও সময়ের সংজ্ঞা ও সম্পর্ক, বস্তুর পতনের সূত্র, স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন করে। বিজ্ঞানী নিউটনকে পদার্থবিজ্ঞানের কর্ণধার বলা হয়। তিনি বলবিদ্যা ও বলবিদ্যার 3টি সূত্র, মহাকর্ষ সূত্র, তাপ, আলো ও শব্দবিজ্ঞানে ভূমিকা রাখেন। ক্যালকুলাস আবিষ্কার করেন। ক্যালকুলাস আবিষ্কার করতে তার সাথে বিজ্ঞানী লিবনিজও থাকেন। জেমস ওয়াট প্রথম বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। ওয়েরস্টেড তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ব্যাখ্যা দেন প্রথম। আর বিজ্ঞানী ফ্যারাডে হেনরি এর বিপরীত ব্যাখ্যা দেন। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন করে বিদ্যুৎ তৈরি করেন। বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড তাপ যে শক্তি তা প্রথম বলেন এবং যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর করেন। লর্ড কেলভিন তাপগতিবিদ্যার 2টি সূত্র দেন। বিজ্ঞানী কোলম্ব বৈদ্যুতিক চার্জের মধ্যকার বলের সূত্র দেন। বিজ্ঞানী ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন। তো তার নাম থেকে ভোল্টার তড়িৎ কোষ হয়। বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রথম তাড়িৎ-চৌম্বক তরঙ্গ বা বিদ্যুৎ চৌম্বক তরঙ্গ দেন। তথাকথিত বিজ্ঞানী হার্জ ও বিশেষ জড়িত। বিজ্ঞানী ইয়ং আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেন। বিজ্ঞানী মার্কনি তাড়িৎ-চৌম্বক তরঙ্গ ব্যবহার করে মোর্স কোডে প্রথম সংকেত প্রেরণ করেন। বিজ্ঞানী রন্টজেন প্রথম এক্স-রে আবিষ্কার করেন। বিজ্ঞানী বেকেরেল প্রথম ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দেন এবং সত্যেন্দ্রনাথ বসু ও বিজ্ঞানী আইনস্টাইন মিলে বোসন কণা আবিষ্কার করেন। সত্যেন্দ্রনাথ বোস আর আইনস্টাইনের এই 2টা ওয়ার্ড মিলে বোসন কণা নামকরণ হয়। বিজ্ঞানী আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটির জন্য এখনো অমর হয়ে আছেন। তার এই তথ্য থেকে এসেছে E=mc² এই বিখ্যাত সূত্রটি। বিজ্ঞানী ডিরাক প্রতিপদার্থ বা অ্যান্টিপার্টিকেল এর অস্তিত্ব কল্পনা করেন। বিজ্ঞানী পিয়েরে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। আর্নস্ট রাদারফোর্ড পরমাণু নিউক্লিয় তত্ত্ব দেন এবং নিলস বোর হাইড্রোজেনের ইলেকট্রন স্তরের ধারণা দেন। বিজ্ঞানী অটো হান ও স্ট্রাসম্যান নিউক্লিয়াস যে ফিশনযোগ্য তা বলেন এবং তা থেকেই পরবর্তীতে নিউক্লিয় বোমা ও নিউক্লিয় চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়েছে। বিজ্ঞানী আবদুল সালাম, শেলডন গ্লাসু, স্টিভেন ওয়াইনবার্গ তাড়িৎ দুর্বল বল আবিষ্কার করেন। এছাড়া চন্দ্রশেখর রমন প্রভাব রয়েছে। সাম্প্রতিককালে অ্যাক্সেলারেট ডিভাইস আবিষ্কারের ফলে নতুন নতুন কণা আবিষ্কার সম্ভব হয়েছে, যার ফলে হিগস বোসন কণা
আবিষ্কার হয়েছে। বিজ্ঞানী হাবল ব্যাখ্যা করেন যে বিগ ব্যাং 14 বিলিয়ন আগে বিস্ফোরিত হওয়ায় এ থেকেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং তা প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। বর্তমানে এর 4% ব্যাখ্যা করা সম্ভব, আর বাকি রহস্য যদি কেউ ব্যাখ্যা করতে চায় তাহলে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এইসব বিষয়ে মেনে নিতে হবে। এই ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি নিয়ে স্টাডি করতে চাইলে গুগলে সার্চ দিও। এছাড়া অর্ধপরিবাহী পদার্থ যেমন সিলিকন আবিষ্কার হওয়ার ফলে তা ইলেকট্রনিক্সের মেজর যে একটা পার্ট ট্রানজিস্টর আবিষ্কার হয়, তো যার দ্বারাই টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি যন্ত্র আবিষ্কার হয়। সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানের অনেক সব যন্ত্রপাতি তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে রোগ নির্ণয় সম্ভব হয়েছে। এছাড়া মহাশূন্য অভিযান, তারপর কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়া ও যোগাযোগ ব্যবস্থা নির্ধারণ সবই পদার্থবিজ্ঞানের অবদান। পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য মূলত তিনটি, আর প্রথমেই আছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন। চীনে লোডস্টোনের আকর্ষণ ধর্ম থেকে এসেছে চৌম্বকত্ব। গ্রিসে আম্বরের পশম দিয়ে ঘষলে আকর্ষণ হয়, এই থেকে এসেছে বিদ্যুৎ শক্তি। বিটা রশ্মির ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে যে দুর্বল নিউক্লিয় বল আবিষ্কার হয়ে গেছে। বস্তু থেকে অণু, অণু থেকে পরমাণু, পরমাণু থেকে চার্জ, পরমাণু চার্জ নিরপেক্ষ। কারণ কি? যে কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, আর এর কেন্দ্রে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন আর নিউট্রন ধনাত্মক চার্জযুক্ত। আর এই প্রোটন আর নিউট্রন কণাকে আরো ভাঙলে দেখা গেছে যে এর ভিতরে কোয়ার্ক নামে একটা পদার্থ আবিষ্কার হয়েছে। সো এই বস্তু থেকে অণুর আসা, এই অণুকে ভাঙার পর পরমাণু, তারপর এটা চার্জ নিরপেক্ষ কিনা, বা এটা ভাঙলে কি পাওয়া যায়, প্রোটন নিউট্রন ভাঙলে কি পাওয়া যায়, এই সবই প্রকৃতির একটা রহস্য, এবং তা উদ্ঘাটন করাই হচ্ছে পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। প্রকৃতির নিয়ম জানা। প্রকৃতির নিয়ম কি? প্রকৃতির নিয়ম হচ্ছে আমরা মহাকর্ষ বলের সূত্র থেকে দেখতে পারি যে দুটি নির্দিষ্ট বস্তুর মধ্যে আকর্ষণ বল কেমন সেটা জানতে পারি। আবার পড়ন্ত বস্তুর গতির সূত্র থেকে প্রকৃতির একটা সাধারণ নিয়ম, যেমন দুইটা বস্তুর ভর যদি এক হয় তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে নিচে পড়ার সময়। এরকম আর বিভিন্ন সূত্র থেকে আমরা প্রকৃতি কি নিয়ম মেনে চলে তা জানতে পারি। আবার প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে আমরা বিভিন্ন প্রযুক্তির বিকাশ ঘটাতে পারি। যেমন বিজ্ঞানী আইনস্টাইন যে আপেক্ষিক তত্ত্ব দিয়েছিল তা থেকে E=mc² এর সূত্র থেকে আমরা ভরকে শক্তিতে রূপান্তর করতে পারি। আবার বিজ্ঞানী অটো হান ও স্ট্রেসম্যান নিউক্লিয়াস ভাঙার পর যে ভরটুকু কমে তা শক্তি হিসেবে ব্যবহার করেন, এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে নিউক্লিয়ার বোমা আবিষ্কার করা যায়। তারপর বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অর্ধপরিবাহী যেমন সিলিকনের সাথে বিশেষ মৌল বা বিশেষ পদার্থ ব্যবহার করে ট্রানজিস্টর
আবিষ্কার হয়েছে এবং তা থেকে ভবিষ্যতে ফিউচার ইলেকট্রনিক্সের সূত্রপাত ঘটে এবং তার ফলস্বরূপ আমরা বর্তমানে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন ইত্যাদি ডিভাইস পাচ্ছি। রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বা ভৌত রাশি বলা হয়। রাশি মূলত দুই প্রকার: মৌলিক রাশি ও লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে যে রাশি স্বাধীন বা অন্য রাশির উপর নির্ভর করে না, আর লব্ধ রাশি হচ্ছে যে সকল রাশি মৌলিক রাশি থেকে পাওয়া যায় তা। মৌলিক রাশি হচ্ছে 7টি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ। আর লব্ধ রাশি অসংখ্য। এই লব্ধ রাশিগুলো এই মৌলিক রাশিগুলো থেকেই আসে। মৌলিক রাশির ক্ষেত্রে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার আর মাত্রা লেন্থ এর এল। ভরের একক কিলোগ্রাম বা কেজি আর মাত্রা এম। সময়ের একক সেকেন্ড, মাত্রা টি। তাপমাত্রার একক কেলভিন, মাত্রা থিটা। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, মাত্রা আই। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, মাত্রা জে। পদার্থের পরিমাণের একক মোল, মাত্রা এন। এই লব্ধ রাশির ক্ষেত্রে বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তো এখানে প্রশ্ন আসে যে দেখাও যে বল একটি লব্ধ রাশি বা বলের মাত্রা নির্ণয় করো। এই প্রশ্নের উত্তর শুরু করার সময় তো প্রথমে আমাদের লিখতে হবে যে বল মানে কি। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে বল F সমান ma, বা F হচ্ছে বল, m হচ্ছে ভর, ত্বরণ হচ্ছে a। তো বল সমান ভর ইন্টু ত্বরণ। তো ত্বরণ মানে কি? ত্বরণ হচ্ছে যে একক সময়ে অতিক্রান্ত বেগ, যে বেগ প্রাপ্ত হয়। তো ভর ইন্টু ত্বরণের জায়গায় লিখবো বেগ ইন্টু বেগ বাই সময়। আবার বেগ মানে কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব একটি নির্দিষ্ট দিকে। সো বেগের জায়গায় লিখতে পারি দূরত্ব বাই সময়। নিচে সময় ছিল আগে থেকে, তাই সময় স্কোয়ার হয়ে গেছে। তো আলটিমেটলি আসে কি যে বল সমান ভর ইন্টু দূরত্ব বাই সময় স্কোয়ার। তো যখন প্রশ্ন আসবে যে বল একটি লব্ধ রাশি প্রমাণ করো, তো তখন বলতে হবে যে যেহেতু বল 3টি মৌলিক রাশি ভর, দূরত্ব ও সময় থেকে পাওয়া যায়, তাই বল একটি লব্ধ রাশি। আর যখন বলবে যে বলের মাত্রা নির্ণয় করো, তখন বলের মাত্রা এফ থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। থার্ড ব্র্যাকেট এফ সমান হচ্ছে ভরের মাত্রা এম, দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, যেহেতু স্কোয়ার আছে -2। সো আলটিমেটলি কি আসে যে বলের মাত্রা এফ সমান ml t ইনভার্স 2। সো থার্ড ব্র্যাকেট হবে এইদিকে দেওয়ার দরকার নেই। বাম পাশে থার্ড ব্র্যাকেট, ডান পাশে নো থার্ড ব্র্যাকেট। এখান থেকে এককও বের করা যায়। একক হচ্ছে কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো যে কাজ সমান বল ইন্টু সরণ একটি লব্ধ রাশি বা এর কাজের মাত্রা নির্ণয় করো। লব্ধ রাশির কয়েকটি উদাহরণ হচ্ছে কি যে বেগ, ত্বরণ, তাপ, তড়িৎ প্রবাহ ইত্যাদি। এখন আসি যে এসআই এর একক, যে বিভিন্ন একক মৌলিক রাশির একক, এগুলোর সংজ্ঞা কিভাবে আসছে। তো এসআই একক প্রথম দে সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস 1960 সালে। তো প্রথমেই যে মৌলিক রাশি আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার।
তো মিটার কাকে বলে? শূন্য মাধ্যমে আলো 1/299792458 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। তো এই যে মানটা, এটা হচ্ছে 3 × 10⁸ এর কাছাকাছি, যা হচ্ছে আলোর বেগ। শূন্য মাধ্যমে 1 সেকেন্ডে আলো কতটুকু যায়? 3 × 10⁸ মিটার। তো 3 × 1/10⁸ সেকেন্ডে কতটুকু যায়? 1 মিটার। এটাই হচ্ছে 1 মিটারের সংজ্ঞা। ভরের একক কিলোগ্রাম বা কেজি। তো এই সংজ্ঞা কিভাবে আসছে? যে ফ্রান্সের সেভ্রেতে একটা টেস্টিং ইনস্টিটিউট আছে, যে ইন্টারন্যাশনাল ওয়েটস এন্ড মেজার্স। এইখানে সংরক্ষিত প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতুর তৈরি একটি সিলিন্ডারের ভর কল্পনা করা হয় 1 কেজি। তো এই যে সিলিন্ডার, এর ব্যাস ছিল 3.9 সেন্টিমিটার আর উচ্চতা ছিল 3.9 সেন্টিমিটার। সময়ের একক সেকেন্ড। একটি সিজিএম 133 পরমাণু। তো সিজিএম একটি মৌল আর 133 হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। সো সিজিএম 133 পরমাণুর 91926317770 স্পন্দন সম্পন্ন করতে যে সময়, তা হচ্ছে 1 সেকেন্ড। তাপমাত্রা কেলভিন। কেলভিন কাকে বলে? পানির ত্রৈধবিন্দুর 1/273.16 ভাগ। এখন পানির ত্রৈধবিন্দু কি? পানির ত্রৈধবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে পানি, কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থায় থাকতে পারে, তাকে পানির ত্রৈধবিন্দু বলে। তো এই ত্রৈধবিন্দুর মান হচ্ছে 273.16 কেলভিন বা 0.01 ডিগ্রি সেলসিয়াস। তো এর 1/এত ভাগ হচ্ছে 1 কেলভিন। পানির ত্রৈধবিন্দুর হচ্ছে 273.16 কেলভিন। সো পানির ত্রৈধবিন্দুর 1/273.16 ভাগ হচ্ছে 1 কেলভিন। এখন আসি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। সো অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেয়া হয়েছে এইভাবে, যে 1 মিটার দূরত্বে যদি আমি 2টা তার রাখি, তার প্রতি মিটারে 2 × 10⁻⁷ বলে আকর্ষণ করলে, তো তার দুয়ের মধ্যে যে আকর্ষণ থাকবে, তো এই বলে আকর্ষণ করলে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তা হচ্ছে তড়িৎ প্রবাহ। দীপন তীব্রতা। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। 1 স্টেরেডিয়ান ঘনকোণে আলোর 1/683 ওয়াট তীব্রতাকে বলা হয় দীপন তীব্রতার একক 1 ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক মোল। 0.12 কেজিতে যে কয়টি কার্বন 12 পরমাণু থাকে। সো কার্বন 120 গ্রাম, আমি কার্বন 12 পরমাণু নিলাম। তো কার্বন 12 একটা মৌলিক পদার্থ নিলাম। তো এর মধ্যে যতগুলো পরমাণু আছে সেটাই হচ্ছে 1 মোল। সো কার্বন 12 বলতে কি বোঝায়? 12 হচ্ছে, আগেও পড়ছিলাম যে ভর সংখ্যা। সিজিএম 133 হচ্ছে ভর সংখ্যা, কার্বন 12 হচ্ছে ভর সংখ্যা। এই ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সমষ্টি। এখানে 12 কার্বনের প্রোটন হচ্ছে 6টি, নিউট্রন হচ্ছে 6টি। সো এই 120 গ্রাম
পদার্থে যে কয়টি পরমাণু আছে তাকেই একমোল বলে। এখন আসি যে উপসর্গ বা গুণিতক। তো এইটা কেন ইউজ হয়, যে কোনো একটা বড় একক বা কোনো অতি ক্ষুদ্র একক প্রকাশের জন্য উপসর্গ বা গুণিতক ইউজ হয়। তো গুণিতক মানে কি, আমরা জানি কি দৈর্ঘ্যের একক মিটার। তো এই মিটার যদি অনেক বড় হয় তাহলে এটাকে সংক্ষেপে প্রকাশের জন্য গুণিতক ইউজ হয়। আর এই মিটার যদি অনেক ছোট হয় তাহলে এগুলাকে সংক্ষেপে প্রকাশের জন্য এই উপসর্গগুলো ব্যবহৃত হয়। এখন ফার্স্টে আছে যেটা এক্সা বা 1 এক্সামিটার সমান হচ্ছে 10⁻18 মিটার। তো আমরা যেহেতু জানি যে দৈর্ঘ্যের একক মিটার, আমরা সবগুলা 1 মিটারের সাথে তুলনা করে মিটারের সাথে তুলনা করে করব। সো 1 এক্সামিটার সমান হচ্ছে 10⁻18 মিটার। 1 পেটামিটার হচ্ছে 10⁻15 মিটার। 1 টেরামিটার হচ্ছে 10⁻12 মিটার। 1 গিগামিটার হচ্ছে 10⁻9 মিটার। 1 মেগামিটার হচ্ছে 10⁻6 মিটার। 1 কিলোমিটার হচ্ছে 10⁻3 মিটার। 1 হেক্টোমিটার হচ্ছে 10 স্কোয়ার মিটার বা 100 মিটার। 1 ডেকামিটার DAM সমান হচ্ছে 10 মিটার। এখানে কিলো, হেক্টো আর ডেকা এই তিনটা হচ্ছে স্মল লেটার, আর এর উপরে সবগুলোই হচ্ছে ক্যাপিটাল লেটার। আর উপসর্গগুলো দেখে নিই, যে 1 ডেসিমিটার মানে হচ্ছে 10⁻1 মিটার। 1 সেন্টিমিটার হচ্ছে 10⁻2 মিটার। 1 মিলিমিটার 10⁻3 মিটার। 1 মাইক্রোমিটার 10⁻6 মিটার। 1 ন্যানোমিটার 10⁻9 মিটার। 1 পিকোমিটার 10⁻12 মিটার। 1 ফেমটোমিটার 10⁻15 মিটার। 1 ওটোমিটার 10⁻18 মিটার। এখানে সবগুলোই স্মল লেটার। এখন আসি মাত্রা কাকে বলে। মাত্রার সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশির মাত্রা বলে। সো একটি ভৌত রাশি কল্পনা করি যে ত্বরণ। ত্বরণ সমান সময় বাই দূরত্ব স্কয়ার বা L/t² সমান LT−2। এখন এই যে মৌলিক রাশির সূচক আকারে প্রকাশ করেছি, তো এখানে L এর সূচক কত 1, তারপর T এর সূচক কত -2। এই যে এই প্রকাশকে ত্বরণের এই মাত্রা সূচক আকারে প্রকাশকে মাত্রা বলে। মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা রাখা হয়। তো ত্বরণের মাত্রা প্রকাশের সময় এ থার্ড ব্র্যাকেট সমান LT−2। তো বাম পক্ষে মাত্রা তৃতীয় বন্ধনী দিতে হবে, ডান পক্ষে দেওয়ার প্রয়োজন নেই। তো অনেক সময় প্রশ্ন আছে যে মাত্রা সমীকরণের সাথে প্রমাণ করো s সমান ut প্লাস হাফ এর স্কোয়ার বা b স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2s। তো এই সব প্রমাণের ক্ষেত্রে সবগুলা নিয়ম একই। আমার শুধু একটা প্রসিডিউর মেনটেন করতে হবে, যেমন s এর মাত্রা কি লেন্থ l, u দ্বারা বোঝায় আদি বেগ, আদি বেগের মাত্রা কি LT−1। t এর মাত্রা কি সময় বা টাইম t। ত্বরণের মাত্রা কি LT−2। এখন প্রতিটি পদের মাত্রা আলাদা আলাদা বের করতে হবে। বাম পক্ষে যদি 2টা পদ থাকতো তাহলে 2টা পদের মাত্রা আলাদা বের করতে হতো। তো
বাম পক্ষে কি আছে যে এস, তো এস এর মাত্রা কি এল। ডান পক্ষের প্রথম পদ ইউটি, ইউ এর মাত্রা কত এল টি ইনভার্স 1, আর টি এর মাত্রা টি, দুইটা গুণ করলে আসে এল। ডান পক্ষের দ্বিতীয় পদ হাফ এটি স্কোয়ার, তো হাফের তো কোনো মাত্রা নেই, তার হাফ লেখার দরকার নেই। আর এ এর মাত্রা এল টি ইনভার্স 2, আর টি স্কোয়ার টি স্কোয়ার, তো এখান থেকে আসে দ্বিতীয় পদের মাত্রাও এল। যেহেতু বাম পক্ষের পদের মাত্রা এল, আবার ডান পক্ষের প্রতিটি পদের মাত্রাই এল, মানে সমীকরণের প্রতিটি পদের মাত্রাই এল, তাই সমীকরণটি সিদ্ধ। সো মাত্রা সমীকরণের সাহায্যে দেখানো হলো যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তোমরা বাসায় বলের মাত্রা ও কাজের মাত্রা বের করে দেখাবো। বৈজ্ঞানিক বিভিন্ন প্রতীক ও সংকেত লেখার কিছু নিয়ম আছে, তো এখন সেগুলা নিয়ে আলোচনা করব। প্রথমেই যে নিয়মটা আছে সেটা হচ্ছে কোনো সংখ্যা আর এককের মাঝে একটি গ্যাপ দিতে হবে, যেমন 2.1, তারপর গ্যাপ, তারপর কেজি, বা 10 গ্যাপ পার্সেন্টেজ। তবে ব্যতিক্রম আছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডের ক্ষেত্রে, সো তখন আমার ফাঁকা দেওয়ার দরকার নেই। দুটি একক যদি গুণ হয় তাহলে গ্যাপ থাকে, যেমন 5 নিউটন মিটার, নিউটনের সাথে মিটার গুণ হয়েছে এবং এর মাঝখানে একটা ফাঁকা রয়েছে। তারপর দুটি একক যদি ভাগ হয় বা ঋণাত্মক সূচক বসে তাহলে ইনভার্স আকারে বা ভাগ আকারে লিখতে হবে, যেমন মিটার পার সেকেন্ড, তারপর মিটার ভাগ সেকেন্ড। একক লেখার সময় কোনো ফুল স্টপ দেওয়ার দরকার নেই। তারপর একক যখন আমরা সোজা আমরা লিখি সোজা বা রোমান হরফে, যেমন মিটার, আর রাশি আমরা লিখি বাঁকা বা ইটালিক হরফে, যেমন ভরের এম। একক নরমালি স্মল লেটার হয়, যেমন মিটার, কেজি ইত্যাদি, কিন্তু কোনো একক যদি কোনো ব্যক্তির নাম অনুসারে হয় তখন আমরা বড় হাতের লেটার ইউজ করি, যেমন নিউটন, প্যাসকেল। এখন কোনো একক যদি বিজ্ঞানীর সম্পূর্ণ নাম লিখি তখন ক্যাপিটাল লেটারটা দেওয়ার দরকার নেই, শুধু স্মল লেটারে বিজ্ঞানী নামটা লিখলেই হবে। যেমন নিউটন না লিখে আমরা নিউটন ফুল লেটারটা লিখতে পারি, ফুল ওয়ার্ডটা লিখতে পারি, আর অথবা প্যাসকেল। উপসর্গ, কোনো উপসর্গ লেখার সময় কোনো ফাঁক থাকে না, তার মানে কিলোমিটার, মেগাওয়াট ইত্যাদি লেখার সময় কোনো ফাঁক রাখার দরকার নেই। আর একাধিক উপসর্গ লেখা প্রয়োজন নেই, যেমন মাইক্রোমিটার, এটা লেখার দরকার নেই, লেখা যাবে 10^18 মাইক্রোমিটার, এরকম লেখা যাবে, কিন্তু ডাবল উপসর্গ লেখা যাবে না। কিলোমিটারের চেয়ে বড় যে গুণিতকগুলা রয়েছে সেগুলা বড় হাতের হবে। এককের সংকেতে সবসময় একবচন হবে, যেমন কেজি, কখনোই কেজিস হবে না। আর একক আর সংখ্যা সবসময় এক লাইনে লিখতে হবে, যদি খুব প্রয়োজন হয় তাহলে সংখ্যা আর একক আলাদা লাইনে লেখা যেতে পারে। এখন আসি পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। তো প্রথমেই যে যন্ত্র রয়েছে সেটা হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেল আমরা সবাই দেখেছি, তো আমরা সবাই ইউজ করি। মিটার স্কেলের
দৈর্ঘ্য যে ছোট মিটার স্কেল পাওয়া যায় তার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। আর মিটার স্কেল বলতে বোঝায় যে এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটারের মতো হতে পারে। তো সেটা কথা না। মিটার স্কেলে সাধারণত যে ডিফারেন্স থাকে, যে ক্ষুদ্রতম ঘর, সেটা সর্বোচ্চ 1 মিলিমিটার থাকে। সো মিটার স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি করতে হবে, যে আমার একটা স্কেলের উপর একটা বস্তু রাখতে হবে। বস্তুর ডান প্রান্তের যে অবস্থান, ডান প্রান্তের যে মান থাকবে আর বাম প্রান্তের যে মান থাকবে সেটা বিয়োগ করতে হবে। যেমন ডান প্রান্তের অবস্থান যদি y হয় আর বাম প্রান্তের অবস্থান যদি x হয়, তো এই ডান প্রান্তের অবস্থান থেকে বাম প্রান্তের অবস্থান বাদ দিলে দণ্ডের দৈর্ঘ্য পাওয়া যাবে। এখন আসি ভার্নিয়ার স্কেল। তো মিটার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম কত মাপা যায়? 1 মিলিমিটার। তো এখন আরো ক্ষুদ্র বা সূক্ষ্ম পরিমাপের যদি প্রয়োজন হয় তখন আমরা ভার্নিয়ার স্কেল ইউজ করতে পারি। তো ভার্নিয়ার স্কেলে কিভাবে মাপবো? তো ভার্নিয়ার স্কেল একটা মিটার স্কেল থাকে, তো তার উপরে আরেকটি স্কেল থাকে যার প্রতিটি ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের প্রতিটি ঘরের দৈর্ঘ্যের সমান না। তো এখানে একটু ডিফারেন্স থাকে, তো যার ফলে কি হয়, আমরা সূক্ষ্ম মাপতে পারি। এখন সূক্ষ্ম পরিমাপ কিভাবে করতে পারি আমরা আস্তে আস্তে জানবো। সো প্রথমেই দেখি আগে ভার্নিয়ার স্কেল কাকে বলে। এর সংজ্ঞা কয়েকবার হয়তো পরীক্ষায় এসেছে। সো মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয়। তো মূল স্কেল হচ্ছে ওই মিটার স্কেল। মূল স্কেলের পাশে উপরে একটি ভার্নিয়ার স্কেল ইউজ করা হয়েছে যার প্রতিটি ঘরের মান মূল স্কেলের প্রতিটি ঘরের মানের চেয়ে ছোট। মূল স্কেলের যে 9 ভাগ আছে তা ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান হতে পারে। আবার মূল স্কেলের 20 ভাগ 19 ভাগের সমান হতে পারে, 40 ভাগ 39 ভাগের সমান হতে পারে। সো এটা ডিপেন্ড করে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে পারি। কারণ ভার্নিয়ার ধ্রুবক, এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কত ছোট তা জানার জন্য ভার্নিয়ার ধ্রুবক ব্যবহার করা হয়। সো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি বাদ দিই তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পাবো। যেমন ভার্নিয়ার স্কেলের 10 ভাগ যদি মূল স্কেলের 9 ভাগের সমান হয়, তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কত? যে 9/10। সো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 আর ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 9/10। এখান থেকে আসে 1/10 mm বা 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। এখান থেকে ভার্নিয়ার ধ্রুবক বের করা যায়। আবার ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র আছে, যেমন ভার্নিয়ার ধ্রুবক সমান ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান S/N। S হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ওই যে 1 mm ওইটা, আর ভাগ হচ্ছে N। N মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যদি 10 থাকে তাহলে এখানে N এর মান 10। যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 থাকে তাহলে N এর মান 20। যদি 40 থাকে তাহলে ভাগ সংখ্যা 40। এখন যখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 40 হবে আর মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ 1 মিলিমিটার হবে, তখন
ভার্নিয়ার ধ্রুবক হবে কত? 0.025 মিলিমিটার বা 0.0025 সেন্টিমিটার। তার মানে ওই স্কেলে সর্বনিম্ন 0.0025 সেন্টিমিটার মাপা যাবে। তো আমরা মিটার স্কেলে কত দেখেছিলাম যে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। আর ভার্নিয়ার স্কেল যদি যুক্ত থাকে তাহলে যদি 10টা ঘর থাকে তাহলে 0.1 মিলিমিটার মাপতে পারি আমরা, যা মিটার স্কেলের 1 mm এর চেয়ে 10 গুণ ছোট। এখন আমরা আলোচনা করব যে স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে। সো স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স এমন একটি ডিভাইস যার মধ্যে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল একসাথে থাকে। সো এই যন্ত্রের সাহায্যে কোনো একটা দণ্ড বা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপা যায়। সো এই দণ্ডের দৈর্ঘ্য মাপার সূত্র হচ্ছে L সমান M প্লাস V ইন্টু BC। কারণ L হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, M হচ্ছে প্রধান স্কেলের বা মূল স্কেলের পার্ট, V হচ্ছে ভার্নিয়ার সমাপতন, BC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার সমাপতন জিনিসটা কি? সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে। সো ভার্নিয়ার স্কেলের 10টা দাগ থাকে যা মূল স্কেলের 9টা দাগের সমান। কোনো কোনো ক্ষেত্রে 40টা ঘর 39 বা 19টা ঘর 20টা ঘরের সমান থাকে। সো এই যে ভার্নিয়ার স্কেলের 10টা ঘরের যে কোনো একটা প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলবে। সো এই যত নাম্বার দাগ ভার্নিয়ার স্কেলের যত নাম্বার দাগ প্রধান স্কেলের একটা দাগের সাথে মিলে সেটা হচ্ছে ভার্নিয়ার সমপতন। এখন এখানে একটা স্লাইড ক্যালিপার্সের চিত্র আছে। এখানে দণ্ডটা রাখতে হয় দুইটা, এই যে এই সাইডটা চাপানো যায় বা মুভ করা যায়। সো এখানে দণ্ডটা রাখতে হয়, আর এইখানে হচ্ছে মূল স্কেল আর উপরে হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে। সো এই দণ্ডটা রাখার পর আমরা ক্যালকুলেশন করব এখান থেকে। এখন এখানে ফার্স্টে আমাদের বের করতে হবে M বা মূল স্কেলের মান কত। এখন আমরা দেখি যে এই ধরো যে প্রত্যেকটা হচ্ছে 0 থেকে 1 সেন্টিমিটারে দেওয়া আছে। তো 0 থেকে 1 সেন্টিমিটারের মধ্যে 10টা ঘর আছে, তার মানে একটা ঘর হচ্ছে 1 মিলিমিটার। সো আমার এই দণ্ডটা এখান থেকে এতটুকু পর্যন্ত আছে, আর ভার্নিয়ার যে স্কেল এটা এখান থেকে শুরু হয়েছে। তো ভার্নিয়ার স্কেলের আগে আমার কত নাম্বার কতটুকু গেছে যে 0.1 0.2 0.3 0.4 0.5 0.6, তার মানে 0.6 হচ্ছে আমার মূল স্কেল পার্ট। তারপর ভার্নিয়ার স্কেল শুরু হয়েছে। তো ভার্নিয়ার স্কেল শুরু হওয়ার পরে আমরা আমাদের দুইটা জিনিস লাগবে, ভার্নিয়ার সমাপতন আর ভার্নিয়ার ধ্রুবক। তো ভার্নিয়ার ধ্রুবক কত, যে এখানে কয়টা ঘর আছে 1 2 3 4 5 6 7 8 9 10। সো ভার্নিয়ার স্কেলের 10টা দাগ প্রধান স্কেলের 9টা দাগের সমান। ভার্নিয়ার স্কেলে যেহেতু 10টা দাগ আছে, তো ভার্নিয়ার ধ্রুবক কত S/N, মানে 1 মিলিমিটার বাই 10 সমান হচ্ছে 0.1 মিলিমিটার। যেহেতু 0.6 এটা কি সেন্টিমিটারে আছে,
এখান থেকে 0 থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার, তো 0 থেকে 6 ঘর 0.6 সেন্টিমিটার। তো এখান থেকে যেহেতু 0.1 মিলিমিটার, তো এটাকে সেন্টিমিটারে নিলে 0.01 সেন্টিমিটার। তো ভিসি এর মান পেলাম 0.01 সেন্টিমিটার। ভি বা ভার্নিয়ার সমাপতন বের করতে হবে। তো ভার্নিয়ার সমাপতন বের করার জন্য কি করতে হবে, যে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ মূল স্কেলের সাথে মিলে। সো ভার্নিয়ার স্কেলের এখানে প্রথম দাগ মিলে নাই, দ্বিতীয় দাগ মূল স্কেলের দাগের সাথে মিলে নাই, তৃতীয় দাগটা ভার্নিয়ার স্কেলের মূল দাগের সাথে মিলে গেছে। তার মানে কি, যেহেতু ভার্নিয়ার স্কেলের 3 নাম্বার দাগ মূল স্কেলের কোনো একটা দাগের সাথে মিলেছে, তাই ভার্নিয়ার সমাপতন 3। সো এখান থেকে গুণ করলে আলটিমেটলি আসে দৈর্ঘ্য 0.63 সেন্টিমিটার। প্র্যাকটিক্যালি আমরা দেখি এরকম হতে পারে কিনা। তো এখানে 0 থেকে 1 সেন্টিমিটার আছে, সো এর মাঝামাঝি হবে। দেখতেছি যে 0.6 এর চেয়ে বড় আর 0.7 এর চেয়ে ছোট, তার মানে 0.63 হতে পারে দণ্ডের দৈর্ঘ্য। তো এটা জাস্টিফাই করে নেওয়া, যে অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে এখানে দেখা যাবে যে 0.63 হওয়ার কথা, কিন্তু আমরা হচ্ছে 0.9 বা 1.3 এরকম যদি ক্যালকুলেশনে ভুল হয়। তো এটাও চেক করে নিতে পারো। এবার আসি স্ক্রুগজ। স্ক্রুগজ কি, যে সূক্ষ্ম পরিমাপের জন্য একটি ব্যবহৃত একটি যন্ত্র। তো এই যন্ত্রের সাহায্যে কি করা হয়, যে পাতলা তার, ধাতুর পাত, রিং এর ব্যাসার্ধ ইত্যাদি মাপা হয়। রিং এর থিকনেস, রিং মানে আংটি। সো এই যন্ত্রের ক্ষেত্রে আরো কিছু টার্ম আছে, যেমন পিচ, লঘিষ্ঠকরণ, এগুলা কি অনেকবার পরীক্ষায় আসে, ন্যূনাঙ্ক। সো ফার্স্টে আসি যে পিচ। পিচ কি, যে এখানে আগে কি কি থাকে একটা স্ক্রু গজে দেখি। স্ক্রু গজে 2টা চোয়াল থাকে, যে এই পাশে একটা চোয়াল, এই পাশে একটা চোয়াল। এখানে একটা স্ক্রু থাকে। এই স্ক্রুটা যখন আমরা ডান পাশে ঘোরাবো তখন এটা টাইট হবে রাইট হ্যান্ড রুল অনুসারে, আর যদি আমরা বাম পাশে ঘোরাই তাহলে এটা লুজ হবে। তার মানে এখানে গ্যাপ বাড়তে থাকবে। চোয়ালে গ্যাপ বাড়তে থাকলে কোনো একটা বস্তু এখানে রাখতে পারি, আবার স্ক্রু ডান দিকে ঘোরালে ওইটা টাইট হয়ে বস্তুটা আটকাবে। সো এখানে 2টা চোয়াল, এখানে বস্তু, এখানে স্ক্রু। আর এই যে এর মাপবো কিভাবে, পুরুত্ব বা ব্যাস মাপার জন্য ওই বস্তুর 2টা স্কেল থাকে। একটা রৈখিক স্কেল, এই দিক বরাবর 0, 5, 10, 15 বাড়তে থাকে। আবার এখানে একটা বৃত্তাকার স্কেল থাকে। তো এই বৃত্তাকার স্কেলে 0 থেকে 100, 0 থেকে 50, বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম মান থাকতে পারে। তো এখানে রৈখিক স্কেল, বৃত্তাকার স্কেল 2টি থাকে। এখন আসি পিচ কি। পিচ হচ্ছে বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে। সো বৃত্তাকার স্কেল হচ্ছে এটা। আমরা যদি স্ক্রু ঘোরাই, বৃত্তাকার স্কেল ঘুরবে। তো বৃত্তাকার স্কেল ধরো যে 100টা ঘর আছে, তো 0 থেকে 100 পর্যন্ত আমি যদি একবার ঘুরাই, তাহলে এটা কি হবে, যে একটু সামনের দিকে যাবে মানে এখানে 0 থেকে ধরো 1 বা 1 থেকে 2 এরকম বাড়তে থাকবে। সো বৃত্তাকার স্কেলটা আমি সম্পূর্ণ একবার ঘুরাইলাম, তো সে রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে বলে পিচ। সাধারণত বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটার যায়।
এখন আসি লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ গুণন হচ্ছে কি, যে বৃত্তাকার স্কেলে কয়টা ঘর দেখলাম, যে 100টা। এখন 100টা বা 50টা বা আরো বেশিও থাকতে পারে। So, এই 100টা ঘরের মধ্যে আমি যদি একটা ঘর কল্পনা করি, যেমন এই যে 0 থেকে 100 পর্যন্ত আছে এখানে, তো এর মধ্যে মাত্র একটা ঘর যদি ঘুরাই, তাহলে রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করবে সেটা হচ্ছে লঘিষ্ঠ গুণন বা ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গুণনকে ন্যূনাঙ্ক বলা হয়। সো বৃত্তাকার স্কেলের 100 ঘরের মধ্যে মাত্র এক ঘর ঘোরালে রৈখিক স্কেল বরাবর যে মুভমেন্ট হয় সেটা হচ্ছে লঘিষ্ঠ গুণন। আর বৃত্তাকার স্কেল যদি সম্পূর্ণ একবার ঘুরাই, 100 ঘর ঘুরাই, তাহলে যে রৈখিক স্কেল বরাবর মুভমেন্ট হয় সেটা হচ্ছে পিচ। তো লঘিষ্ঠ গুণন সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বা পিচ সমান হচ্ছে 1 মিলিমিটার, ভাগ সংখ্যা যদি 100 হয়, এখান থেকে 0.01 মিলিমিটার। তার মানে কি, যে একটা রৈখিক স্ক্রু গজ দ্বারা সর্বনিম্ন 0.01 মিলিমিটার মাপা যায়। এখন কোন বস্তুর পুরুত্ব বা ব্যাস সমান হচ্ছে ডি সমান এল প্লাস সি ইন্টু এল সি। সো এল হচ্ছে কি, যে মূল স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের কয়টা ভাগ আছে, আর এল সি হচ্ছে লঘিষ্ঠ গুণন। এখন চিত্র থেকে দেখি, এখানে ধরলাম যে বস্তু আছে, তো বস্তু এখন রৈখিক স্কেল বরাবর দেখা গেল যে 4 পর্যন্ত দেখা যাচ্ছে না, 5 দেখা যাচ্ছে এখানে। সো এই 4টা হচ্ছে আমার রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্ট এদিক দিয়ে বাড়তে থাকে। আর সি হচ্ছে কি, যে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা মানে এখানে কি বোঝাচ্ছে, যে বৃত্তাকার স্কেলের কয় নাম্বার দাগের সাথে রৈখিক স্কেল মিলেছে। আমরা দেখতে পাই যে এখানে 0 দাগ সাথে মিলে নাই, তার মানে 0 দাগের পরে 1 আসে, 2 3 4 5 বাড়তে থাকে। আবার এদিকে 95 96 97 98 99 100 এরকম বাড়তে থাকে। সো যেহেতু রৈখিক স্কেলের যে দাগটা, এটা 1 নাম্বার দাগের সাথে মিলেছে, তাই সি এর মান বা রৈখিক বৃত্তাকার স্কেলের ভাগ হচ্ছে 1। আর লঘিষ্ঠ গুণন হচ্ছে 0.01 মিলিমিটার। সো এখান থেকে আসে কি, পুরুত্ব ব্যাস 4.01 মিলিমিটার। এবার আরো কয়েকটি যন্ত্রপাতি নিয়ে আলোচনা করি, যেমন ব্যালেন্স বা তুলা যন্ত্র। ব্যালেন্স হচ্ছে কি, যে আমরা যখন বাজার করি তখন দেখা যাচ্ছে যে দোকানদার একটা ওজন মাপার যন্ত্র ইউজ করে, যার মধ্যে কোনো একটা বস্তু রাখলে তার ওজন মাপা যায়। তো এটা হচ্ছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র, যাকে আমরা ব্যালেন্স বলি। এখন তুলা যন্ত্র কি, তুলা যন্ত্রের হচ্ছে যে 2টি নিক্তি থাকে, যা একটি দণ্ড দ্বারা যুক্ত, আর যা উলম্ব থামের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। স্বর্ণকার সোনা মাপার সময় অনেক সময় এটা ইউজ করতো আগে, এখন ব্যালেন্স দিয়ে সবকিছু মাপা হয়। সব এই তুলা যন্ত্র কি, যে পদার্থবিজ্ঞান ও রসায়নের ল্যাবে বাটখারা ও দাঁড়িপাল্লা ব্যবহার করে কোনো জিনিসের ভর সূক্ষ্মভাবে পরিমাপ করার পদ্ধতিকে বলা হয় তুলা যন্ত্র। আর যদি আমরা কোনো একটা বস্তু রাখি, সেটার ওজন ডিজিটে দিয়ে তা সেটা হচ্ছে ব্যালেন্স। আরেকটি ডিভাইস হচ্ছে থামা ঘড়ি বা স্টপ ওয়াচ।
সো এই স্টপওয়াচ ইউজ করা হয় সূক্ষ্ম সময় ব্যবধান পরিমাপের সময় যখন বিভিন্ন দৌড় প্রতিযোগিতা হয়, কোন প্রতিযোগীর কত সময় লাগলো সেটা মাপার জন্য এই থামাগুড়ি ইউজ করা হয়। আবার ডিজিটাল ও অ্যানালগ কাটা, থামাগুড়ি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ। ডিজিটাল যে স্টপওয়াচ সেটা হচ্ছে যেটা সরাসরি নাম্বার দিবে, যেমন আসতে আমার 7.65 সেকেন্ড লাগে, আমার 100 উসাইন বোল্টের দৌড়াতে 7.65 সেন্টিমিটার লাগলো। সো এইটা ডিজিটাল স্টপওয়াচে এইভাবে দিবে। আর অ্যানালগ স্টপওয়াচে 0 থেকে 10 কাটা থাকবে এইখানে, এভাবে সাধারণত স্টপওয়াচ দিয়ে মাপা হয়। এখন আসি পরিমাপের কিছু ত্রুটি নিয়ে। নতুন বইয়ে পরমাণুর ত্রুটি, দুটি ত্রুটি নিয়ে বলা হয়েছে। একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে কি, যে প্রকৃত মানের তুলনায় পরিমাপকৃত মান কতটুকু ছোট বা বড় সেটা। সো আমরা যদি একটা বস্তুর প্রকৃত দৈর্ঘ্য হয় 10.1 সেন্টিমিটার আর আমরা যদি পরিমাপ করি 10, তাহলে ত্রুটি হচ্ছে 10.1 মাইনাস 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এখন আসি আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি, যে কোনো একটা বস্তুর চূড়ান্ত ত্রুটিকে আমরা পরিমাপকৃত মান 10 দ্বারা ভাগ করি, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। এখানে 0.1 সেন্টিমিটার। তো চূড়ান্ত আপেক্ষিক ত্রুটি হবে কত, 0.1/10 সমান হচ্ছে 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। সেন্টিমিটার না, এর কোনো একক নেই। আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি, যে 1 মিটার বস্তুর ±0.5 মিলিমিটার যদি ত্রুটি হয়, তাহলে এর দৈর্ঘ্য কত হতে পারে, যে 1.0005 থেকে 0.9995 মিলিমিটার। তার মানে 1 মিটারের সাথে 0.5 যোগ হবে অথবা বিয়োগ হবে, এই দুই মানের মাঝখানেই এই বস্তুর দৈর্ঘ্য থাকবে। এটা খুবই সামান্য ত্রুটি। আবার যদি 1 মিলিমিটারের ক্ষেত্রে 0.5 মিলিমিটার ত্রুটি হয়, তখন দৈর্ঘ্য হবে কত, যে 1.5 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটারের মধ্যে, যা 1 মিলিমিটারের সাপেক্ষে অনেক বড় ত্রুটি। টেক্সট বইয়ের উদাহরণের অঙ্ক দুইটা দেখি। প্রথম যে উদাহরণ আছে সেটা হচ্ছে বর্গাকার বইয়ের দৈর্ঘ্য মাপা হয়েছে 10 সেন্টিমিটার। 10% আপেক্ষিক ত্রুটিতে এর ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত হবে? এখন আমরা বর্গাকার বইয়ের দৈর্ঘ্যতে আছে, তার মানে এর ক্ষেত্রফল আমরা পরিমাপ করব কত, 10 × 10 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন 10% আপেক্ষিক ত্রুটি যদি থাকে, তাহলে দৈর্ঘ্য সবচেয়ে কম কত হতে পারে, 10 - 10 এর 10/100, মানে 10 × 10/100 সেন্টিমিটার, মানে 1, আর 10 - 1 হচ্ছে 9 সেন্টিমিটার। সবচেয়ে বেশি দৈর্ঘ্য কত হতে পারে, 10 + 10 × 10/100 সেন্টিমিটার সমান হচ্ছে 11 সেন্টিমিটার। তো
10% আপেক্ষিক ত্রুটি যদি থাকে তাহলে সবচেয়ে কম দৈর্ঘ্য হতে পারে 9 সেন্টিমিটার, সবচেয়ে বেশি দৈর্ঘ্য হতে পারে 11 সেন্টিমিটার। সবচেয়ে কম দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল কত হবে, যেহেতু বর্গাকার 9 × 9 11 80। সবচেয়ে কম দৈর্ঘ্যের জন্য ক্ষেত্রফল হবে কত, 9 × 9 81 সেন্টিমিটার স্কোয়ার। আর সবচেয়ে বেশি ক্ষেত্রফল কত হবে, 11 × 11 121 সেন্টিমিটার স্কোয়ার। চূড়ান্ত ত্রুটি কত হবে, যে আমাদের পরিমাপকৃত ক্ষেত্রফল ছিল 100 আর অ্যাকচুয়ালি কত হইতে পারে 81 থেকে 121। যদি 81 হয় ত্রুটি হবে 19 সেন্টিমিটার স্কোয়ার, আর যদি 121 হয় তাহলে ত্রুটি হবে 21 সেন্টিমিটার স্কোয়ার। এখন চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নেব, 21 নিব না 19 নেব? যদি আমরা লিখি যে চূড়ান্ত ত্রুটি 19, তাহলে এর দৈর্ঘ্য হতে পারে যে 100 থেকে ছোট 19 কমলে 81 থেকে 119। আবার কোনো একটা বস্তুর ত্রুটি যদি লিখি 21, তাহলে এটা হবে কত, যে 121 থেকে 79, এই রেঞ্জের মধ্যে ত্রুটি থাকবে। তো সেজন্য চূড়ান্ত ত্রুটি হিসেবে বড় ত্রুটিটা নেওয়া হয়। আর চূড়ান্ত ত্রুটি থেকে যখন আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, তখন সূত্র হচ্ছে কি, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত এখানে মান আছে ক্ষেত্রফলে, তো এই জন্য পরিমাপকৃত ক্ষেত্রফল। তো চূড়ান্ত ত্রুটি কত, 21 সেন্টিমিটার স্কোয়ার, পরিমাপকৃত ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার। তো ভাগ করলে 0.21 সেন্টিমিটার, 0.21 থাকে, একক থাকে না। এখন যদি এটা শতকরা হিসেবে প্রকাশ করতে হয়, তাহলে ইন্টু 100 করলে 21% আপেক্ষিক ত্রুটি, যা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি 10%-এর প্রায় দ্বিগুণ। এখানে যান্ত্রিক ত্রুটির আর দুটি উদাহরণ দেওয়া আছে, যেমন স্লাইড খালি ভার্সেস প্রথম স্কেলে ওয়ার্নিং স্কেলে শূন্য দাগ না মিললে, বা এমিটার বা ভোল্টমিটারের ক্ষেত্রে যদি কাটা শূন্য দাগের সাথে প্রথমে না মিলে, তাহলেও এটি যান্ত্রিক ত্রুটি। এই ত্রুটি দূর করার জন্য আমরা যতটুকু শুরুতে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটা বাদ দিয়ে বা যোগ করে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি কোনো বস্তু। ব্যক্তিগত ত্রুটি, পর্যবেক্ষকের নিজের কারণে পাঠের যে ত্রুটি আসে সেটা হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। যেমন দেখতে যদি ভুল হয় বা গণনা করতে যদি ভুল হয়, তাহলে সেটা ব্যক্তিগত ত্রুটি। এছাড়াও বিগত সালে আরো কিছু প্রশ্ন আসে, যেমন বৈজ্ঞানিক প্রতীক কি? বৈজ্ঞানিক প্রতীক হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন রাশির গাণিতিক প্রকাশকে বৈজ্ঞানিক প্রতীক বলে। পরিমাপের একক কি? পরিমাপের একক হচ্ছে যে নির্দিষ্ট রাশির সাথে তুলনা করে ভৌত রাশির পরিমাপ করা হয়। তারপর পরিমাপ কি? পরিমাপযোগ্য কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হচ্ছে পরিমাপ। বল একটি লব্ধ রাশি ব্যাখ্যা করো। তো এখানে ব্যাখ্যা করার জন্য বল সমান ভর ইন্টু ত্বরণ, ত্বরণ সমান হচ্ছে বেগ ইন্টু বেগ বাই সময়, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তো এখান থেকে বল দেখা যাচ্ছে যে ভর, দূরত্ব, সময় তিনটি মৌলিক রাশির উপর নির্ভরশীল, এই জন্য বল একটি লব্ধ রাশি। অনেক সময় চিপসের প্যাকেটের গায়ে 10 ± 0.5 গ্রাম লেখা থাকে, তো এর অর্থ কি? চিপসের ভর 10 + 0.5 মানে 10.5 গ্রাম সর্বোচ্চ, এবং 10 - 0.5 মানে 9.5 গ্রাম সর্বনিম্ন হতে পারে। কোনো রাশির পরিমাণ নির্ণয় করতে একক প্রয়োজন কেন? কোনো পরিমাপের জন্য আদর্শ পরিমাপের সাথে তুলনা করে পরিমাপ করা হয়। একক ছাড়া
সেটা সম্ভব না। এখন আমরা যদি বলি যে বাজার থেকে 10 চাল নিয়ে আসো, তো সেটা সঠিকভাবে বোঝা যাবে না 10 কেজি না 10 মণ চাল নিয়ে আসছে বা না 10টা চাল নিয়ে আসতে বলছে, সেটা বোঝা যায় না। সো এই জন্য আমাদের একক প্রয়োজন, একক ছাড়া কোনো লেনদেন করা সম্ভব না। সেকেন্ড যে উদাহরণ সেটাতে বলা হয়েছে যে একটা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপা হয়েছে 10, 5 ও 4 সেন্টিমিটার। এখন রুলারে শুধু সেন্টিমিটার দাগ আছে। সো তোমার মাপে কত শতাংশ ত্রুটি থাকতে পারে? এখন যেহেতু দাগ রুলারে দাগ আছে সর্বনিম্ন কি সেন্টিমিটার, তো ত্রুটি কি হতে পারে? 0.5 সেন্টিমিটার। সো এখানে পরিমাপকৃত আয়তন কত পেলাম? 10 × 4 × 5 সমান 200 সেন্টিমিটার কিউব। সবচেয়ে ছোট আয়তন কত হতে পারে? যে 10 থেকে 0.5 সেন্টিমিটার বাদ, 5 থেকে 0.5 সেন্টিমিটার বাদ, 4 থেকে 0.5 সেন্টিমিটার বাদ, সমান 149.625 সেন্টিমিটার কিউব। সবচেয়ে বড় আয়তন কত হতে পারে? 10 প্লাস প্রত্যেকটার সাথে 0.5 যোগ করলে দেখা যায় যে 259.875 সেন্টিমিটার কিউব। চূড়ান্ত ত্রুটি কত হবে? যখন সবচেয়ে ছোটটা কনসিডার করবো তখন 50.375 সেন্টিমিটার কিউব, আর সবচেয়ে বড়টা কনসিডার করলে 59.875 সেন্টিমিটার কিউব। যেহেতু আমরা চূড়ান্ত ত্রুটি বড়টা গ্রহণ করি, কারণ কি যে বড় কনসিডার করলে আমার রেঞ্জ বেড়ে যাবে। যখন আমরা এইটা কনসিডার করব তখন আমাদের বোঝাবে যে এত বেশিও হতে পারে আবার এত কমও হতে পারে। কিন্তু যখন ছোটটা কনসিডার করব তখন এটা যখন 259 হবে তখন এই 50 সেন্টিমিটার কিউব দ্বারা সেই ত্রুটি আমি রিকভার করতে পারবো না। সেই জন্য চূড়ান্ত ত্রুটি বড়টা সবসময় গ্রহণযোগ্য হয়। তো চূড়ান্ত ত্রুটি থেকে আপেক্ষিক ত্রুটি কত হবে? যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত আয়তন ইন্টু 100% সমান চূড়ান্ত ত্রুটি কত? 59.875 সেন্টিমিটার কিউব, পরিমাপকৃত আয়তন 200, এখান থেকে ইন্টু 100%, এখান থেকে আসে আপেক্ষিক ত্রুটি 29.94%। এখন যদি সেন্টিমিটারের জায়গায় লেখা থাকতো যে রুলারে শুধু মিলিমিটার দাগ আছে, তখন আমার ত্রুটি কি হইতো? 0.5 মিলিমিটার বা 0.05 সেন্টিমিটার। তো তখন আমার পরিমাপকৃত আয়তন তো 200, সবচেয়ে ছোট আয়তন কি হইতো? যে 0.05 সেন্টিমিটার করে কম হতো। তখন আমার সবচেয়ে ছোট আয়তন শুধু যদি মিলিমিটার স্কেলে থাকতো তখন আমার সবচেয়ে ছোট আয়তন হতো এত, বড় আয়তন এত, চূড়ান্ত ত্রুটিও অনেক কম হতো। চূড়ান্ত ত্রুটি আগে ছিল 50, এখন হচ্ছে 5.45। আগে ছিল 59.875, এখন হচ্ছে শুধু 5.55 সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটি 5.55/200 সমান 2.77%। দেখা যাচ্ছে যে শুধু স্কেলের জন্য যদি একটা স্কেল রুলারে সেন্টিমিটার দাগ থাকে তখন ত্রুটি আপেক্ষিক ত্রুটি অনেক বড় আসে। শুধু মিলিমিটার দাগের জন্য আমার আপেক্ষিক ত্রুটির মান অনেক কমে যায়। এছাড়া পুরাতন বইয়ে আরো কিছু ত্রুটির কথা বলা হয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন দৈব ত্রুটি। দৈব ত্রুটি হচ্ছে কি যে কোনো একটা ধ্রুব রাশি যদি আমরা কয়েকবার পরিমাপ করি তাহলে
যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায়। তো একটা ধ্রুব রাশি আমরা কয়েকবার পরিমাপ করে যখন আমরা ভুল পরিমাপ করি, তো যতটুকু অসামঞ্জস্য দেখা যায় সেটা হচ্ছে দৈব ত্রুটি। সো কিছু সতর্কতা ও বারবার পরিমাপ নিয়ে গড় করলে সেই ত্রুটি রিকভার করা যায়। এছাড়া আছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি হচ্ছে পদার্থবিজ্ঞানের পরীক্ষণের জন্য বা মাপঝোঁকের জন্য ব্যবহৃত যন্ত্রের মধ্যে যে ত্রুটি থাকে, যেমন স্লাইড ক্যালিপার বা স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য দাগ যদি না মেলে, যেমন স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের সাথে না মিলে শুরুতে, তো সেটা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি। আবার স্ক্রু গজের ক্ষেত্রে রৈখিক স্কেলের শূন্য দাগ ও বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি না মিলে, তাহলে একটি যান্ত্রিক ত্রুটি। ক্ষমতার মাত্রা নির্ণয় করা। তো ক্ষমতার মাত্রা নির্ণয় করার জন্য আমরা লিখব কি, যে ক্ষমতা সমান ফার্স্টে কাজ, একক সময়ে যে কাজ করা হয়, কাজ বাই সময়। তো কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ, বল সমান আবার ভর ইন্টু ত্বরণ, ত্বরণ সমান হচ্ছে সময় সরণ বাই সময় স্কয়ার। মানে আলটিমেটলি আসে কি, যে ভর ইন্টু সরণ স্কয়ার বাই সময় টু দি পাওয়ার 3। ক্ষমতার একক পি, ক্ষমতার মাত্রা পি, পাওয়ার, ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি। থেকে আলটিমেটলি আসে কি, যে ক্ষমতার মাত্রা পি সমান এম এল স্কোয়ার টি ইনভার্স 3। বাম পাশে থার্ড ব্র্যাকেট হবে, ডান পাশে থার্ড ব্র্যাকেট হবে। ভর ও ওজন ভিন্ন রাশি কেন? তো ওজন কি রাশি? লব্ধ রাশি। ভর মৌলিক রাশি। দুইটা ভিন্ন রাশি কেন? আমরা জানি যে ভর একটি মৌলিক রাশি, কারণ এটি অন্য রাশির উপর নির্ভরশীল নয়। আর ওজন আমরা কিভাবে মাপি? ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। সো এই জন্যে ত্বরণ নিজেও একটি লব্ধ রাশি। তো ওজনের মান নির্ণয় করতে, বা ওজন, ভর, অভিকর্ষজ ত্বরণের দূরত্ব বাই সময় স্কয়ার। সো ভর, দূরত্ব, সময় এই তিনটা রাশির উপর নির্ভরশীল, এই জন্য ওজন একটি লব্ধ রাশি। সো এই জন্যে ওজন ও ভর ভিন্ন রাশি। যান্ত্রিক ত্রুটির চেয়ে ব্যক্তিগত ত্রুটি মারাত্মক কেন? সো যান্ত্রিক ত্রুটির একটি সীমা আছে, যেমন একটি শূন্য দাগ যদি শূন্য দাগের চেয়ে না মিলে অল্প ডিফারেন্স থাকবে, তাই ত্রুটিও আমার সামান্য হবে। কিন্তু ব্যক্তিগত ত্রুটি কোনো সীমা নেই। ব্যক্তিগত ত্রুটি সাধারণত দেখার ভুল বা গণনার ভুল হয়, যার কোনো সীমা নেই, এই জন্য ত্রুটি মারাত্মক হতে পারে। মাত্রার প্রয়োজনীয়তা, মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা। তো মাত্রা সমীকরণ কি কি কাজে লাগে? যে ভৌত রাশির একক নির্ণয় করতে মাত্রা সমীকরণের দরকার হয়। এককের রূপান্তর, যেমন নিউটন থেকে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার রূপান্তর করা যায়। কোন রাশির সমীকরণ নির্ণয় করতে এ সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। কোন রাশির সমীকরণ সঠিক আছে কিনা সেটা যাচাই করতে, কোন ভৌত সমস্যা সমাধান করতে মাত্রা সমীকরণের প্রয়োজন। প্রথম চ্যাপ্টারের যাবতীয় সূত্রগুলি দেখে নিই। সো শুরুতে আছে যে ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান এস বাই এন। এস হচ্ছে প্রধান স্কেল ও মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এছাড়াও ভার্নিয়ার ধ্রুবক আরেকটি সূত্র দ্বারা বের করা যায়, সেটা হচ্ছে কি, যে প্রধান স্কেল ও মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ বাদ দিলে ভার্নিয়ার ধ্রুবক পাওয়া যায়। সো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে
কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের এই সূত্র থেকে বের করা যায় যে দণ্ডের দৈর্ঘ্য L সমান m প্লাস v ইন্টু v। m হচ্ছে মূল স্কেল পার্ট, v হচ্ছে ভার্নিয়ার সমাপতন, vc হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এগুলো সম্পর্কে বিস্তারিত আগে আলোচনা করা হয়েছে, কারো সমস্যা থাকলে আগে দেখে নিও। লঘিষ্ঠ গুণন, লঘিষ্ঠ গুণন LC সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। স্ক্রু গজের ক্ষেত্রে ব্যাস বা পুরুত্ব বা বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি, যে D সমান L প্লাস C ইন্টু LC। D হচ্ছে ব্যাস বা পুরুত্ব, L হচ্ছে রৈখিক স্কেলের পার্ট, C হচ্ছে বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগের সাথে মিলেছে বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, LC হচ্ছে লঘিষ্ঠ গুণন। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি হচ্ছে কি, যে চূড়ান্ত ত্রুটি বা পরিমাপকৃত মান ইন্টু 100%। মেইন বইয়ের অনুশীলনের সৃজনশীল প্রশ্নটি দেখি। রাশেদ একটি স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে পেল 11.73 সেন্টিমিটার। পরে 0.005 সেন্টিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট স্কেল ব্যবহার করে সে সঠিক মান পেল। ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক মাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল কিনা। এখানে কি কি দেয়া আছে, যে দেয়া আছে সে পেন্সিলের দৈর্ঘ্য মেপে পেয়েছে 11.73 সেন্টিমিটার। ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট স্কেল দ্বারা সে মাপছে, মাপার পর সে সঠিক মান পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। এখন ভিসি সমান কত দেয়া আছে, 0.005 সেন্টিমিটার সমান আছে 0.05 মিলিমিটার। এখন প্রধান স্কেলের ক্ষুদ্রতম অক্ষর দেয়া নেই, যদি প্রধান স্কেলের ক্ষুদ্রতম অক্ষর দেয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার। এখন ভিসি সমান S বাই N, ভিসির মান কত, 0.05, S1 N বের করবো এখান থেকে, N এর মান 20, N এর মান 20 মানে কি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। এখন আমাদের কি বের করতে হবে, ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান। এখন আসি যে ভিসি সমান কি, যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তো প্রধান ভার্নিয়ার স্কেলে এখান থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কত আছে, যে S মাইনাস ভিসি। S হচ্ছে 1 মিলিমিটার আর ভিসি কত, 0.05 মিলিমিটার, 0.95 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের এক ভাগ হচ্ছে এত, 20 ভাগ কত, 20 into 0.95 মিলিমিটার সমান হচ্ছে 19 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান হচ্ছে 19 মিলিমিটার। প্রধান স্কেলের ভাগ সংখ্যা কত, 19 মিলিমিটার ভাগ 1 সমান হচ্ছে 19। তার মানে কি, যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান। তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে কি, যে প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক মাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল। তার মানে কি, যে প্রথম যে স্কেল দিয়ে মেপেছে 11.73 সেন্টিমিটার, সেটা কি পরবর্তীতে যে এই স্কেল দিয়ে যে মাপছে সেটার সাথে মিল আছে কিনা। মিটার স্কেলে সে পেয়েছে যে 11.73 বা 117.3 মিলিমিটার। ভার্নিয়ার স্কেল থেকে পাওয়া যায় কত, যে ভিসি সমান 0.005 সেন্টিমিটার বা 0.05 মিলিমিটার। মেইন স্কেল পার্ট 117 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার সমাপতন দেয়া নেই। ভার্নিয়ার সমাপতন হচ্ছে কি, যে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগ প্রধান স্কেলের কোন দাগের সাথে মিলেছে।
সো যেহেতু ভার্নিয়ার সমপতন দেওয়া নেই, তাই তার যে সঠিক মাপ সেটা মিটার স্কেলের সাথে মিলতেও পারতো আবার নাও মিলতে পারতো, তাই সেটা সঙ্গতিপূর্ণ। যদি 4 নম্বর দাগের সাথে মিলতো 3, তাহলে কত আসতো, যে মেইন স্কেল পার্ট 117, ভি 8 নম্বর দাগের সাথে যদি মিলতো তাহলে ভি সমান 8, ভিসি সমান হচ্ছে 0.05। সো আলটিমেটলি আসে যে 117.4 মিলিমিটার। তার মানে যা 117.3 এর সাথে মিল। সো মান সঠিক হবে কি না সেটা নির্ভর করে যে ভার্নিয়ার সমপতনের উপর। সো যেহেতু ভার্নিয়ার সমপতন দেয়া নেই, তাই সঠিক মানের সাথে এই যে 117.3 মিলিমিটার সেটা সঙ্গতিপূর্ণ নয়। সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যে একটা বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেটা রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। সো প্রশ্ন কি, যে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ, আর রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক আছে কিন্তু ঘরের ক্ষেত্রফল মাপার জন্য ঠিক নেই, এটা ব্যাখ্যা করো। সো দেয়া আছে কি, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে একটা বক্সের, আর বলছে যে রুলার দিয়ে মাপবা সেটা দিয়ে সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। এখন আপেক্ষিক ত্রুটি কত শতাংশ। এখন পরিমাপকৃত ক্ষেত্রফল আয়তন কত আছে, যে আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত পেয়েছি, তার মানে আয়তন আসবে 20 × 15 × 10, 3000 সেন্টিমিটার কিউব। যেহেতু রুলারে শুধু সেন্টিমিটার দাগ আছে, তার মানে ত্রুটি কত হবে, যে পয়েন্ট ±0.5 সেন্টিমিটার। সবচেয়ে ছোট আয়তন কত হতে পারে, 20 - 0.5, 10, 15 - 0.5, 10 - 0.5 সমান 2686.125 সেন্টিমিটার কিউব। সবচেয়ে বড় আয়তন হতে পারে সবগুলোর সাথে 0.5 যোগ 3336.375 সেন্টিমিটার কিউব। সুতরাং ত্রুটি কত হতে পারে, যে 3000 থেকে এত বাদ, অথবা 3336.375 থেকে 3000 বাদ। সো দুইটার মধ্যে আমরা বড়টি নিব। সো চূড়ান্ত ত্রুটি এত। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান ইনটু 100%। সো এখান থেকে আলটিমেটলি আসে 11.21%। তারপরে আপেক্ষিক ত্রুটির কত শতাংশ ছিল, আপেক্ষিক ত্রুটি বের হইল। সো তারপরে যে প্রশ্ন, রুলারটি বইয়ের ক্ষেত্রফল মাপতে পারলেও ঘরের ক্ষেত্রফল মাপতে পারবে না ঠিকঠাক। এখন বইয়ের ক্ষেত্রে কি দেখা যায়, যে রুলারটি বইও ছোট, রুলারও যেহেতু ছোট, তাই রুলারটি একবার ব্যবহার করেই আমরা সেন্টিমিটার স্কেলে সঠিকভাবে এটা মাপতে পারি। কিন্তু যখন ঘরের ক্ষেত্রফল মাপতে যাব, তখন কি হবে, যে রুলারটি বারবার ইউজ করা লাগবে। সো রুলারের শেষ মাথা আবার মিলাতে হবে, যে আগের দাগের শুরু। সো এইভাবে মাপতে মাপতে দেখা যাবে যে পর্যবেক্ষণগত ত্রুটি দেখা যাবে, গণনা এইসব ত্রুটি দেখা যাবে। সেজন্য ঘরের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা সম্ভব হবে না। আরো একটি প্রশ্ন সমাধান করি, সেটা হচ্ছে কি, যে স্লাইড ক্লিপার্সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 20, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 100। কোনটি সঠিকতর পাঠ দেবে। সঠিকতর পাঠ কোন ডিভাইস দিবে সেটা ডিপেন্ড করে কোন স্কেল দিয়ে আমি সূক্ষ্মতর মাপতে পারবো। সো সেটা স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে নির্ণয় ডিপেন্ড করে ভার্নিয়ার ধ্রুবকের উপর, আর স্ক্রু গজের ক্ষেত্রে ডিপেন্ড করে লঘিষ্ঠ গণনার উপর। স্লাইড ক্যালিপার্সে সর্বনিম্ন মাপতে পারি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মানের সমান। সো ভার্নিয়ার ধ্রুবকের মান কত, S/N,
এস হচ্ছে যেহেতু দেয়া নাই, আমরা ধরে নিই যে প্রধান স্কেলের ভাগ সংখ্যা 1 মিলিমিটার, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20। সো এখান থেকে আলটিমেটলি ভিসি সমান 0.05 মিলিমিটার। স্ক্রু গজের ক্ষেত্রে সর্বনিম্ন মাপতে পারে হচ্ছে লঘিষ্ঠ গুণনের মান। সো লঘিষ্ঠ গুণন এলসি বা লিস্ট কাউন্ট সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ হচ্ছে 1 মিলিমিটার আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। সো এখান থেকে আলটিমেটলি আসে 0.01 মিলিমিটার। সো যেহেতু 0.05 থেকে 0.01 ছোট, তার মানে স্ক্রু গজে 0.01 মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব। স্ক্রু গজের ডেভিয়েশনগুলো কি হবে? 0.01, 0.02, 0.03। আর ভার্নিয়ার স্কেল স্লাইড ক্যালিপার্সের মানগুলো কেমন হবে? 0.05, 0.1, 0.15 মিলিমিটার। তাই দেখা যায় যে স্ক্রু গজে সূক্ষ্মতর মাপা সম্ভব। তো দুইটির মধ্যে স্ক্রু গজ সঠিকতর পাঠ দিবে। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে কি যে একটি স্ক্রু গজের রৈখিক স্কেলের পাঠ 1 মিলিমিটার, তারের ব্যাস 1.36 মিলিমিটার, মোট ভাগ সংখ্যা 50। পাঠ নির্ণয়ে প্রাপ্ত বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? এমন একটি স্ক্রু গজ দেওয়া আছে, সেটা রৈখিক স্কেলের পাঠ 1 মিলিমিটার, যেটা হচ্ছে এল, তারের ব্যাস 1.36 মিলিমিটার, ডি সমান 1.36, মোট ভাগ সংখ্যা, তো মোট ভাগ সংখ্যা সমান হচ্ছে 50। তো মোট ভাগ সংখ্যা থেকে আমরা লঘিষ্ঠ গুণন এলসি সমান কত? 1 মিলিমিটার হচ্ছে আমার পিচ, আর ভাগ হচ্ছে 50। এখান থেকে আমরা লঘিষ্ঠ গুণন বের করতে পারি 1/50। আর হচ্ছে সি হচ্ছে কি যে বৃত্তাকার স্কেলের কত ভাগের সাথে রৈখিক স্কেলের ভাগ মিলেছে বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত। তো সেখান থেকে আমরা সি এর মান পেয়েছি 18, তার মানে বৃত্তাকার স্কেলের 18 নম্বর দাগের সাথে রৈখিক স্কেলের দাগটি মিলেছে, বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 18। তো এই ছিল আজকের আমাদের এই প্রথম অধ্যায়ের বিস্তারিত পাঠ। তো আশা করছি এইটুকু পড়লেই তোমরা সবাই এই চ্যাপ্টারে খুব ভালো করতে পারবা। একটু মনোযোগ দিয়ে যদি দেখো, আর তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।